সাহিত্য জগতের রহস্য রোমাঞ্চে ভরপুর কিছু গল্প নিয়ে সৃষ্ট আমাদের এই অ্যান্থোলজিক্যাল সিরিজ সাসপেন্স অ্যাট সামারভিল। আর সামারভিলের এই সপ্তম পর্বে আমাদের নিবেদন মোরা গ্রির রচিত দি গেটস ওয়্যার লকড প্রথম অংশ। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1974 সালে হার্ভার্ড ভ্যান থ্যাল সম্পাদিত দি 15th প্যাম বুক অফ হরর স্টোরিজ এই বইটিতে। আমরা গল্পটা নিয়েছি দেশ বিদেশের ভূতের গল্প এই বইটি থেকে। গল্প পাঠে শুভপ্রিয়া। শুনতে থাকুন মোরা গ্রিরের দি গেটস ওয়্যার লকড প্রথম অংশ। মাই ডিয়ার এলেন ও রবি, সবচেয়ে বেশি খুশি আমি হব যদি আমার একটা ছুটি তোমাদের প্রাচীন দুর্গে কাটাতে পারি। তোমরা এমন একটা চমৎকার চাকরি পেয়েছো বলে আমার বড় হিংসে হচ্ছে। এটা সত্যি সত্যি দুর্গের ভেতরে বাস করা, তার মধ্যে সেই ভৌতিক আর রহস্যময় পরিবেশ, আর সেখানে রাতে যারা ঘুরে বেড়ায় তাদের সঙ্গে থাকা, সব তো একটা আশ্চর্য অভিজ্ঞতা, তাই না? অবশ্য তোমরা দুজন তো কোনোদিনই সেসবে বিশ্বাস করোনি, তা এখন কেমন লাগছে? যাক, রাতের অন্ধকার হবার আগেই আমি পৌঁছতে চেষ্টা করব, যাতে ভূত প্রেতরা আমাকে ধরতে না পারে। আসলে দিনের আলো থাকতে থাকতে আমি পথ চিনে তোমাদের ওই দুর্গে পৌঁছতে চাই। তোমাদের পাঠানো মানচিত্র দেখে তো মনে হচ্ছে পথটা গোলমেলে। যেহেতু ফ্রেজার পরিবার 29 তারিখ সকালেই চলে যাচ্ছেন, আমি ওই দিনই বিকেলের দিকে তোমাদের দরজার কড়া নাড়ব। ধন্যবাদ ও ভালোবাসা যেটু। ইতি, তোমাদের জ্যানেট। উত্তর পশ্চিমের পাহাড়ি এলাকার অরণ্যভূমির উদ্দেশ্যে গ্লাসগো ছাড়ার সপ্তাহখানেক আগে এই চিঠিটা ডাকে দিয়েছিলাম, এবং ওদের মানচিত্র অনুযায়ী পথ চলা সত্ত্বেও একসময় আমি পথের গোলকধাঁধায় পড়ে গেলাম। ঠিক পথটা খুঁজে পাচ্ছিলাম না। অন্ধকার ঘনিয়ে এলো। একমুখী পথটা ঘন গাছপালায় ঢাকা। আমার গাড়ির হেডল্যাম্পটাও সেই ঘন অন্ধকারকে ভেদ করতে পারল না। পথ হারিয়ে ফেলায় সতর্ক চালক হিসেবে আমি পথের পাশে গাড়িটা থামালাম। হঠাৎ গাছপালার ফাঁক দিয়ে দুর্গটাকে দেখতে পেলাম। আমার শিরদাঁড়া বেয়ে যেন একটা ছোটখাটো শিহরণ বয়ে গেল। এতকাল কল্পনায় যে দুর্গের ছবি আমি এঁকেছি, এটা যেন ঠিক তাই, একটা সত্যিকারের রূপকথার পুরী। অনেক উঁচুতে তার বুরুজ, ছাদের খাড়া চূড়োগুলো অস্ত সূর্যের রক্ত আলোর পটভূমিকায় মসি কৃষ্ণ রঙের একটা রেখাচিত্র বলে মনে হলো। দুর্গ নির্মাণের কাজ যেখানে শেষ হয়েছে, ঠিক সেখান থেকে একটা খাড়া পাহাড় উঠে যাওয়ায় দুর্গের উচ্চতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে বলে মনে হয়। ফলে দর্শকদের মাথা গুলিয়ে যায়। সেই দিকে তাকিয়ে থাকতে থাকতেই দেখলাম অনেক উঁচু একটা বুরুজের ভেতর থেকে একটা ম্লান কমলা লেবু রঙের আলো বেরিয়ে এলো। মনে মনে বললাম, নিশ্চয়ই এলেন ও রবির থাকার জায়গা, ঠিক যেখানে লতাগুলো উঠে গেছে। একটা মূর্তি জানলার পাশ দিয়ে চলে গেল, ফিরে এলো, এক মুহূর্ত দাঁড়ালো, তারপর মূর্তি ও আলো দুই অদৃশ্য হয়ে গেল। পুনরায় গাড়ি চালিয়ে আঁকা বাঁকা ছোট পথটা ধরে ধীরে ধীরে এগিয়ে চললাম। মনে ভরসা হলো ঠিক পথেই চলেছি। এবং শেষ পর্যন্ত ফটকের সামনে এসে দাঁড়ালাম। সামনেই ফটক। দেখে আরো খুশি হলাম যে ফটকটা খোলা। ফটকটা 15 ফুট উঁচু, 12 ফুট চওড়া, ভারী বাঁকানো লোহার তৈরি। গ্রানাইট পাথরের প্রকাণ্ড চাইয়ের সঙ্গে বড় বড় হুক দিয়ে আটকানো।
আমার হেডলাইটের আলোয় ফটকটা ঝকঝক করছিল। জোরে গাড়ি চালিয়ে ফটকটা পার হয়ে চিৎকার করে ডাকলাম, এলেন, রবি। আলো জ্বলল না, কেউ সাদর অভ্যর্থনাও জানালো না, বা কোনো হাসি মুখও বেরিয়ে এলো না। মোটে তো রাত 10টা বাজে, এখনই তো শুয়ে পড়ার কথা নয়। আবার জোরে চিৎকার করে ডাকলাম, এলেন, রবি। কোথাও কিছু নেই। এরই মধ্যে সব শুয়ে পড়েছে নাকি? বেশ বিরক্ত হয়ে গাড়ি থেকে নামলাম। এদিক ওদিক টর্চের আলো ফেললাম, যেমনটা ভেবেছিলাম। বড় বড় দরজাগুলো সবই যথারীতি বন্ধ, কিন্তু রবি তার চিঠিতে স্টাফ কোয়ার্টারে যাবার জন্য যে ছোট্ট দরজাটার কথা লিখেছিল সেটাও তো বন্ধ দেখছি। কাকড়ময় উঠোনের রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। জানলায় টর্চের আলো ফেললাম, হাঁক ডাক করলাম। হঠাৎ এক সারিতে 7টা লম্বা জানলার উপরে আলো পড়তেই ভিতরে যেন কাউকে চলাফেরা করতে দেখলাম। কিন্তু আলোটা একটা জায়গায় স্থিরভাবে ফেলতেই দেখতে পেলাম শ্বেত পাথরের একটা লাজুক কুমারী মূর্তি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে একটা গাড়ির ইঞ্জিনের আওয়াজ একেবারে আমার কানের গোড়ায় শুনতে পেলাম। হঠাৎ ঘুরতে গিয়ে হাতের টর্চটা পড়ে নিভে গেল। সেটাকে হাতড়ানো শুরু করতেই গাড়িটা থেমে গেল। তার হেডলাইটের আলো বাঁকানো লোহার ফটকের ভেতর দিয়ে সোজা আমার উপর এসে পড়ল। গাড়ি থেকে একটা পুরুষ বেরিয়ে এলো, বড় তালাটা খুলল। ফটকটাকে সপাটে খুলে ফেলে গাড়ির দিকে পা বাড়াতেই একটা নারী কণ্ঠ বলে উঠল, রবি, উঠোনে কে যেন দাঁড়িয়ে আছে। গাড়িটা ভেতরে ঢুকলে পরে দরজা খোলা হলো। রবি ও এলেন ম্যাকে গাড়ি থেকে নামলো। এলেন চেঁচিয়ে বলল, জেনেট, তুমি? হ্যাঁ, তুমি তো। তুমি এখানে কি করছো? আচ্ছা, অভ্যর্থনাটা এখানকার উপযোগী বটে, কিন্তু আমরা কোথায় আছি সে খবর তুমি পেলে কোথায়? হ্যাঁ, তোমাকে চিঠি লেখার কথা আমরা ভাবছিলাম বটে, কিন্তু এত ব্যস্ত ছিলাম যে আজকের আগে কিছুতেই সময় করে উঠতে পারিনি। আমি বাধা দিয়ে বললাম, তাহলে হয়তো আর কেউ লিখেছে, আর চিঠিতে স্বাক্ষর করেছে এলেন ও রবি। কি বললে? রবি বলল। আমি তিক্ত স্বরে বললাম, তোমাদের চিঠির কথা, যে চিঠিতে আমাকে আমন্ত্রণ জানালে ফ্রেজাররা চলে গেলে পর একটা মাস যেন তোমাদের সঙ্গে কাটিয়ে যায়, তাই তো লিখেছিলে। এলেন স্বীকার করলো, হ্যাঁ, তোমাকে আমরা একটা চিঠি লিখেছি বটে জেনেট, কিন্তু এই তো সবে আজই লিখলাম। এই তো গ্রামে গিয়ে একটু আগে ডাকে ফেলে এলাম চিঠিটা। যাই হোক, তুমি এসে গেছো তাতেই আমি খুশি। কিন্তু একটা কথা বলো, এই আমাদের মনিবের নাম বা তিনি যে চলে গেছেন তা তুমি কেমন করে জানলে? রবি বলে উঠল, আলোচনাটা ভেতরে গিয়ে করলে হতো না? এখানে যে ঠান্ডায় জমে যাচ্ছি, আর বেশ খিদেও পেয়েছে। এলেন, তুমি গিয়ে বরঞ্চ কফিটা বানাও, আমি গাড়িটা তুলে দিয়ে ফটকটা আবার তালা লাগিয়ে দিচ্ছি। আমার লাল রঙের গাড়িটার পাশ দিয়ে যেতে যেতে সে হঠাৎ থেমে গেল। তারপর আমার দিকে ফিরে বলল, কিন্তু তুমি ভেতরে ঢুকলে কেমন করে জেনেট? বারে, ফটক তো খোলাই ছিল, আমি তো গাড়ি চালিয়ে ভেতরে চলে এলাম। উপস্থিত পরস্পরের মধ্যে দৃষ্টি বিনিময় হলো। এক মুহূর্ত আমরা তিনজনই হতবাক হয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম।
আমি বিড়বিড় করে বললাম, তাই তো, আমি তো তোমাদের ফটো খুলতেই দেখলাম। কি জানি, হয়তো অন্য কোনো ফটক দিয়ে ঢুকেছি তাহলে। এলেন বলল, এটাই তো একমাত্র একটা ফটক যেটা দিয়ে গাড়ি ঢুকতে পারে, এমনকি যে লাল রঙের কর্সেট গাড়িটা তুমি চালিয়ে এসেছো সে গাড়িটা। রবি বলল, দেখো, থার্মোমিটারের পারা কিন্তু ক্রমেই নামছে। এ অবস্থা এখানে দাঁড়িয়ে থাকলে তো সমস্যার সমাধান হবে না। উই নিড কফি। তাড়াতাড়ি কফি নিয়ে এসো। এলেন ও আমি চওড়া বারান্দা ধরে হাঁটতে লাগলাম। দেওয়ালে নানা অয়েল পেন্টিং এবং বিভিন্ন জন্তুর পোকা খাওয়া মাথা ঝোলানো। আমি বললাম, এ বাড়ির অন্য সব লোকই হয় কালা আর না হয় রাতে দরজার কাছে আসতে ভয় পায়। মরা মানুষকে জাগানোর মতো করে হর্ন বাজিয়েছি, হাঁক দিতে দিতে গলা ছিঁড়ে ফেলেছি, কিন্তু কেউ সাড়া পর্যন্ত দিল না। বেশ করেছো, এলেন মুচকি হেসে বলল, আমরা ছাড়া এখানে আর কেউ নেই, সবাই রুমের বাড়িতে চলে গেছে। তাহলে বুরুজের আলোটা কে জ্বাললো? আলো বুরুজে? তোমাকে দেখছি কল্পনায় ভর করেছে। স্কুল থেকেই তো চিনি, অন্ধকারে ভয় পাবার মতো কিছু না থাকলেও তুমি কল্পনায় একটা কিছু আবিষ্কার করে ফেলো। এসো এদিকে। সে একটা দরজা খুলে সুইচ টিপল। একটা ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন সাদা উষ্ণ রান্নাঘর। প্রকাণ্ড ইলেকট্রিক স্টোভটার উপরে একটা পরিষ্কার বড় কেটলিতে জল ফুটছে। হাত বাড়িয়ে পেয়ালা ও চামচের টুংটাং শব্দ তুলে এলেন বলল, বাইরে যাবার আগে আমরা কেটলিটা স্টোভের উপরে চাপিয়ে রেখে যাই, পরে অনেকটা সময় এতে বাঁচে। তুমি তো জানো কফির জন্য রবি কেমন উতলা হয়, ওর 2 মিনিটের মধ্যে কফি চাই। রান্নাঘরটা যেমন সুন্দর তেমনই বড়, তাই না? একটু নড়াচড়া করার মতো জায়গা আমার চাই। কি বলে? আমি চমকে উঠলাম। সবুজ হলুদ রঙের রান্নাঘরের চারিদিকে তাকালাম, সাদার তিল মাত্র চোখে পড়ল না। জিজ্ঞাসা দৃষ্টি মেলে বললাম, কি কি বললে? কফির কথা বলছি, হোয়াইট ও ব্ল্যাক। হঠাৎ প্রসঙ্গ পাল্টে কথা বলা এলেনের অনেক দিনের স্বভাব। ও হোয়াইট প্লিজ। কোটটা খুলতে খুলতে আবার বললাম, কিন্তু ঘরে তো একটা আলো ছিল, আর তোমাদের একটা চিঠিও আমি পেয়েছি, নইলে এখানে এলাম কেমন করে? এলেন খুশির মেজাজে বলল, বুঝতে পারছি না, তবে আজকের আগে কোনো চিঠি লিখিনি, রবিও লিখিনি। কি রবি, আমি ঠিক বলছি তো? রবি ঘাড় নাড়ল, তার মুখ গরম কফিতে ভর্তি, তাই সে হ্যাঁ বলল না না বলল তা ঠিক স্পষ্ট করে বোঝা গেল না। এলেনি কথা বলল, আমি জানি আমাকে না জানিয়ে ও চিঠি লিখবে না, তবে ব্যাপারটা আমার কাছে কিন্তু বেশ রহস্যময় ঠেকছে জেনেট। আমি বললাম, চিঠি পেয়ে আমি সেদিনই উত্তর দিয়েছিলাম, সে চিঠি তো আদৌ এখানে এসে পৌঁছায়নি। এই কথায় খুবই হতাশ হলাম। মনে মনে ঠিক করলাম পরদিনই ক্লাস করতে ফিরে যাব। কিন্তু তাকে যখন আমার জন্য রাতের মধ্যে একটা থাকার ব্যবস্থা করে দিতে বললাম, তখন এলেন চোটে একেবারে লাল। রাতের মতো? যখন এসেই পড়েছ তখন থেকেই যাবে। তোমাকে আমরা কাছেই পেতে চাই, আর চিঠিতে তো তোমাকে আসতেই লিখেছি। রবি বলল, আচ্ছা জেনেট, যে চিঠিটা তোমার কাছে আছে? হ্যাঁ আছে, তুমি যে মানচিত্রটা এঁকে পাঠিয়েছ সেটাও আছে।
আমার ব্যাগ থেকে কাগজপত্রগুলো বের করে রবির চায়ের কাপের পাশে টেবিলের ওপর রাখলাম। আমার বন্ধুরা দুখানা হালকা নীল রঙের চিঠির কাগজের ওপর ঝুঁকে পড়ল। তার একটাতে বিনা স্কেলে আঁকা একটা রাস্তার ম্যাপ, আর একটায় রবি ম্যাককেনের মাকড়সার ঠ্যাঙের মতো হাতের লেখায় ঠাসা। তার নিচে এলেনের বাঁ হাতে লেখা কয়েকটা শব্দ। আমি তো কিছুই বুঝতে পারছি না। এলেন চিন্তিত স্বরে বলল, আমরা এই চিঠিটাই লিখেছি বটে, কিন্তু সে তো সবে আজ। আর এই মানচিত্রটা তো রবেরই আঁকা। এত খারাপ ও ছাড়া আর কেই বা আঁকতে পারে বলো? আমি জিজ্ঞেস করলাম, তোমরা যে এখানে এসেছো সে কথা আর কেউ জানে? মানে আমাদের বন্ধুদের মধ্যে কেউ? হয়তো আমাদের নিয়ে রসিকতা করছে। না, মাত্র হপ্তা পাঁচেক হলো আমরা চাকরিটা পেয়েছি, আর খুব অল্প সময় নোটিশেই আমাদের পেইসলি ছাড়তে হয়েছিল। কাউকে ফোন করার সুযোগই পাইনি। এখানে আসা স্তব সময়ও পাইনি, কারণ এখানে সবাই তখন চলে যাবার জন্য তোড়জোড় করছিল। আর আমাদেরও বাড়ির কোথায় কি আছে জেনে নিতে হচ্ছিল। আজই বন্ধুদেরকে চিঠি দিয়েছি, অবশ্য সকলকে এখানে আসার জন্য নিমন্ত্রণ জানাইনি। খামটা তোমার সঙ্গে আছে? রবি প্রশ্ন করল। খামটা তার হাতে দিলাম। কিছুক্ষণ খামটা ভালো করে লক্ষ্য করে রবি জিজ্ঞেস করল, জেনেট, তুমি ডাকঘরের ছাপটা লক্ষ্য করেছিলে? আর এই চিঠির ওপরে তারিখটা? না, কেন বলো তো? এই দেখো, এই যে চিঠির তারিখ 29, মানে আজ। আর খামের ওপর ডাকঘরের তারিখ 30, অর্থাৎ আগামীকাল। এটা তো একটা রসিকতা বলে মনে হচ্ছে। আরো দেখো, এলেন বলল, সেই একই খাম, কারণ ডাকঘরের ছাপটা পড়েছে ভুল কোণে। এই তোমার মনে নেই আজ বিকেলেই আমি বললাম চিঠিটা তারার মধ্যে খামটা রাখা ছিল? আমি ভালো করে না দেখেই টিকিটগুলো লাগিয়েছিলাম, পরে সেটা খেয়াল হলো। আমি বললাম, বেশ তো, ভালোই হয়েছে। এরকম একটা পরিবেশে কিছু একটা রহস্য থাকাটাই স্বাভাবিক। আর এইসব ভুতুরে ব্যাপার স্যাপার উপভোগ করার জন্যই তো এখানে আসা। এলেন আপত্তি জানালো, কিন্তু এ বাড়িতে তো সেরকম কিছুই নেই। এখানে আসার পর কত কিছু আশা করেছিলাম, কিন্তু অদ্ভুত বা ভয় পাবার মতো কিছুই এখানে অনুভব করিনি। আসলে এটা খুবই শান্তির জায়গা, এমনকি ছবিগুলো পর্যন্ত সুখী। পুরনো ছবিতে সাধারণত যে ধরনের লম্বা বিষণ্ণ মুখ থাকে, সেরকম একটাও নেই। আচ্ছা, ভালো কথা, তোমার মালপত্র কই? ওহো, দেখেছো, মালপত্রগুলো সব গাড়িতেই রয়ে গেছে। আমি নিয়ে আসছি। রবি ওগুলো আনতে চলে গেল। দীর্ঘ পথ গাড়ি চালিয়ে এসে বেশ ক্লান্তিই লাগছিল। বিছানায় শুয়ে পড়তে পারলে ভালো হয়। এলেনকে সে কথা বলতেই সে ব্যস্ত হয়ে পড়ল। বলল, দোতলায় চলো, বাড়তি ঘরটা গোছা নিয়ে আছে, শুধু একটা নতুন চাদর পেতে দেব। আচ্ছা, স্নান করবে কি নাকি সকালেই করবে? সত্যি তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। কাপড়ে কাবারের মধ্যে গরম জলের বোতল রেখে দেবো। আর শোনো, এইটা হলো স্নান ঘর, আর এইটা তোমার ঘর, ঠিক নিজের ঘর বলেই মনে করবে। কিছুটা ক্লান্তি, কিছুটা বিভ্রান্তি, আর কিছুটা এলেনের বকবকানিতে আমার মাথাটা ঘুরছিল। হঠাৎ সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। এলেন বলল, ওই রবি বোধহয় তোমার মালপত্র নিয়ে আসছে। কিন্তু এত তাড়াতাড়ি? দরজাটা বন্ধ করার শব্দ তো শুনতে পেলাম না। সে ছুটে বারান্দায় বেরিয়ে এসে বলল, ওগুলো আমি নিয়েছি রবি, জেনের পোশাক ছাড়ছে।
সে দাঁড়িয়ে পড়ল। আশ্চর্য তো, কেউ তো নেই। সেই সময় হঠাৎই বাইরের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল, আর ঠিক তারপর রবির পায়ের শব্দ শোনা গেল। সে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। এলেন বলে উঠল, হায় ঈশ্বর, আমিও যেন কিসব শুনতে পাচ্ছি। জেনে তোমার সেসব ভুতুরে ব্যাপারই বোধহয় ঘটছে। তোমার রোগ দেখছি আমাকেও ধরেছে। সে আমার মালপত্র এনে দিল, তারপর দুটো গরম জলের বোতল নিয়ে এলো। বিছানার চাদরটা পাল্টে দিয়ে নরম বালিশে নতুন ওয়ার পরালো। আমি অবশ্য ততক্ষণে জামা কাপড় বদলে ফেলেছি। আচ্ছা, এবার তুমি ঘুমাও। এই যে এইটা হলো বেড লাইটের সুইচ। কাল সকালে খুব তাড়াতাড়ি বিছানা থেকে ওঠার কোনো দরকার নেই, যতক্ষণ ইচ্ছে শুয়ে থেকো। আচ্ছা, আসি, গুড নাইট। ওরা চলে গেল। ক্লান্ত দেহে কোনো মতে পাশে স্নান ঘরে ঢুকলাম। একটা ভেজা তোয়ালে দিয়ে মুখটা শুধু মুছে নিয়ে তারপর টলতে টলতে এসে নরম বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। মনে হয় আলো না নিভিয়েই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কিছুক্ষণ পর আধো ঘুমের মধ্যে দেখতে পেলাম এলেনের মুখটা আমার মুখের ওপর ঝুঁকে আছে। আমার বরফ ঠান্ডা হাতটাকে কম্বলের নিচে গুজে দিয়ে সে আলোটা নিভিয়ে চলে গেল। সকাল 9:30 নাগাদ আমার ঘুম যখন ভাঙলো, সূর্যের আলো তখন অনেকটা চলে গেছে। বাইরে নাম না জানা পাখিদের কলকাকলি শুনতে পেলাম। কম্বল সরিয়ে ফেলে এক লাফে বিছানা থেকে নামলাম। বাথরুমে গিয়ে ঠান্ডা গরম জলে স্নান করে শরীরটা বেশ চাঙ্গা হয়ে উঠল, আর মনটাও সেই সঙ্গে বেশ খুশি খুশি মনে হলো। আটো সাটো লিলাক কালারের ট্রাউজার পরে পলকের সাদা নরম সোয়েটার গায়ে দিলাম। চুলে তার সঙ্গে ম্যাচ করে লিলাক রঙের ফিতে বেঁধে শটান রান্নাঘরে হাজির হলাম। এলেন তখন রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরিতে ব্যস্ত। আমি কিছু বোঝার আগেই আমার প্লেটে অনেক রকম দিয়ে সাজিয়ে আমার সামনে তুলে ধরল। গ্রিলের নিচে টোস্ট ধীরে ধীরে গরম হচ্ছে, আর ঠিক পাশেই এক পাত্র চা ফুটছে। আমি হা হা করে বললাম, এত সব আমি খেতে পারবো না। নিশ্চয়ই পারবে, গ্রামে এসেছো, বেশ তো, যদি নাই পারো তো রবি আছে। এখানে আসার আগে তার খিদেই হতো না, আর এখন তো একেবারে রাক্ষসে খিদে। ভালো ঘুম হয়েছিল তো? আচ্ছা, টোস্টটা যদি একদিকে একটু কালচে হয় তাহলে আপত্তি আছে? আমি কোনো কথারই উত্তর দিলাম না। যা যা দিল সব খেয়ে নিলাম। খেয়েটে বেসিনে কাপ প্লেটগুলো ধুয়ে এনে বললাম, আমি কি একটু সাহায্য করতে পারি? হেসে এলেন আমাকে দরজাটা দেখিয়ে দিয়ে বলল, সাহায্য? দেখ, যাও তো, তুমি বরং বাইরে থেকে ঘুরে এসো। আর আমি তো জানি তোমার মন সেটাই চাইছে। যে দরজাগুলো তালা বন্ধ সেগুলো ফ্রেজারদের ঘর, বাকি যে কোনো ঘরে তুমি ঢুকতে পারো। ওকে, একটু পরেই ফিরবো। ও হ্যাঁ, ভালো কথা, কাল রাতে কম্বলটা টেনে দিয়ে আলোটা নিভিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। কম্বল টেনে দিয়ে? কি সব বলছো? রবি আর আমি যখন ওপরে উঠে এলাম তখন তো আলো নেবানোই ছিল, আর এত জোরে তোমার নাক ডাকছিল যে গোটা গ্রামেরই ঘুম ভেঙে যাবার জোগাড়। অবশ্য সে গ্রাম এখান থেকে 2 মাইল দূরে। কিন্তু কাল রাতে তো আমি একবার আমার ঘুম ভেঙেছিল, তবে কখন তা জানি না। তখন তুমি আমার উপর ঝুঁকে পড়ে দাঁড়িয়েছিলে, হাতটাকে বাতের দিকে বাড়িয়েই আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ হাতটা জমে বরফ হয়ে গেছিল, আর তুমি আমাকে ভালো করে ঢেকে দিয়ে আলোটা নিভিয়ে দিয়েছিলে। আমি ওসব কিছুই করিনি, তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখে থাকবে। এখন যাও, বেরিয়ে এসো, লাঞ্চ তৈরি হলে পর তোমায় ডাকবো। এরপর আর কোনো কথা চলে না।
বাসা বাড়িটা ছাড়িয়ে কার্পেট মোড়া বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে দেওয়ালে নানা ধরনের প্রাকৃতিক দৃশ্যের অয়েল পেন্টিং দেখতে লাগলাম। বাঁদিকের মোড় ঘুরতেই দেখতে পেলাম একটা লম্বা চওড়া হল ঘর। ঘরটার 7টা বড় জানলা দিয়ে সূর্যের আলো ভেতরে এসে পড়েছে। ঘরের অন্যদিকে এক গাদা শ্বেত পাথরের নানান মূর্তি, সব মিলিয়ে প্রায় 60টা মতো তো হবে। তার মধ্যে গত রাতে দেখা সেই লাজুক সুন্দরীকেও চিনতে পারলাম। এবার লক্ষ্য করলাম মূর্তিটি সব জিনিস ফেলে দিয়ে একটা ব্যাঙকে বুকের কাছে ধরে আছে। আর দেখলাম একজন গ্রিক দেশীয় ক্রীড়াবিদের একটা আশ্চর্য মূর্তি, পায়ে স্যান্ডেল, একটা চাকতি ছোড়ার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। বিপরীত দিকে জানলাগুলো অয়েল পেন্টিং এ ভর্তি। এই মূর্তি বোঝাই ঘরটাতে দরজা না থাকায় কোন দিকে যাব ঠিক বুঝতে পারছিলাম না। অবশেষে ঘরের কোণে একটা ভারী দরজা দেখতে পেয়ে সেটা খুলে একটা লাইব্রেরিতে ঢুকে পড়লাম। এখানে অবশ্য কোনো অয়েল পেন্টিং নেই, খোদাই করা নানা রকমের মূর্তি আছে। লাইব্রেরি বিখ্যাত সব লেখকদের বইয়ে ঠাসা। জ্ঞান সমুদ্রে কিছুক্ষণ কাটাবার পর ভাবলাম এবার বাড়ির অন্য অংশগুলো দেখা যাক। আর তখনই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে দরজাগুলো আমি খোলা রেখে এসেছি সেগুলো সব একে একে বন্ধ হয়ে গেছে। দরজার কাছে গিয়ে দেখলাম শুধু যে পাল্লা বন্ধ হয়েছে তাই নয়, কেউ যেন দরজাগুলোতে তালাও দিয়ে দিয়েছে। আমি বিস্ময়ে অভিভূত হয়ে পড়লাম। কোন রকম শব্দ করে দরজা বন্ধ হলে আমি অবশ্যই তা শুনতে পেতাম, কিন্তু এই ক্ষেত্রে তা পাইনি। দু একবার পরীক্ষা করে দেখলাম। বিভিন্ন ধরনের দরজা পরীক্ষা করতে করতে একটা দরজা খুলে তারপর ভেজিয়ে দিয়ে ঘরের বিভিন্ন কোণে গিয়ে পেছন ফিরে কান পাতলাম। প্রত্যেকবারই দরজা বন্ধ হবার শব্দ শুনতে পেলাম। এবার দ্বিতীয় দরজা দিয়ে একটা প্রকাণ্ড বৈঠকখানায় ঢুকলাম। বৈঠকখানার দেওয়ালগুলো হালকা লাল রঙের ওয়ালপেপারে মোড়া। ছোট ছোট বিন্দুর মতো সুন্দর চেয়ার টেবিল দিয়ে ঘরটা সাজানো। শেষ পর্যন্ত সাহস করে একটা কাঁচের টুকরো দিয়ে তৈরি ছোট্ট চেয়ারে বসে পড়লাম। অমনি মনে হলো প্রতিটা দেওয়াল থেকে লম্বা সুন্দরী মহিলার প্রতিকৃতি আমার দিকে নাক উঁচিয়ে তাকালো। তাদের কারোর হাতে শুকনো গোলাপ, কারোর হাতে মাকড়সা জালের পাখা নড়ছে। আমার দিকে ওভাবে তাকিয়ে পাখা নাড়বেন না ম্যাম, আমি হঠাৎ বলে উঠলাম। ছবির হাতের পাখা আবার নড়ে উঠল। চোখটা কুচলে নিয়ে ভালো করে তাকালাম। না, সব তো স্থির। ছবি কখনো পাখা নাড়াতে পারে? অবশ্যই না, পারে না। কিন্তু আমি যে দেখলাম ছবির ওই মহিলা নড়ছেন, আমি ঠিক দেখেছি তো? মনে হলো এটা হয়তো আলোর কারসাজি। আবার চেয়ারে বসলাম। আবার নড়াচড়ার শব্দ। কারা যেন ঘরময় ঘুরে বেড়াচ্ছে। দ্রুত মাথা ঘুরিয়ে দেখতে চেষ্টা করলাম, কিন্তু কোথাও নড়াচড়ার কোনো চিহ্নই চোখে পড়ল না। যাই হোক, এই বৈঠকখানায় আর নয়। ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করতে নিশ্চিত মনে হলো ভিতর থেকে স্বস্তির একটা অস্পষ্ট দীর্ঘ নিঃশ্বাস শুনতে পেলাম যেন। আবার সেই মূর্তি ভর্তি হলঘর। তার একেবারে শেষ প্রান্তে একটা চওড়া সিঁড়ি ওপরে উঠে গেছে। খানিকটা উঠে একটা অর্ধবৃত্তাকার
চাতাল। সেখানকার একটা মাত্র জানলা একেবারেই অকেজো, কারণ নানা গাঢ় রঙের রঙিন কাচের নীতিকথামূলক মূর্তি দিয়ে সেটা তৈরি। তাই আলোর পরিবর্তে সেখান থেকে বিচ্ছুরিত হচ্ছে নানা বিকৃত ছায়া। সিঁড়ির থামগুলো শক্ত আখরোট কাঠের তৈরি, তাতে কুশলী হাতে ফুল লতা পাতা খোদাই করা। একটা নকশাকে ভালো করে পরীক্ষা করে দেখতে উপর হতেই একটা প্রকাণ্ড গোলাপের মাঝখানে যক্ষী মূর্তির চোখে দুষ্টু কটাক্ষ দেখে চমকে উঠলাম। পিছনে শরীরের ভারসাম্য বজায় রাখতে হাতটা বাড়িয়েই আবার টেনে নিলাম। আঙুলের ডগায় ধারালো দাঁতের কামড় যেন লাগলো। আর একটা যক্ষ মূর্তির মুখের যেখানটায় আমার হাত লেগেছিল সেখানকার কাঠ খানিকটা ভেঙে গিয়ে ধারালো দাঁতের মতো হয়ে গেছে। এই ভয় পেয়ে যাবার জন্য নিজেই নিজেকে ধমক দিয়ে ওপরে উঠতে লাগলাম। 14টা ধাপ উঠবার পরেই মনে হলো আমার দুই কাঁধের ওপর দিয়ে কে যেন তাকিয়ে আছে। মুখ ফেরাতেই দেখলাম জরাজীর্ণ বিশুষ্ক মুখে দুটি রক্তমাখা হাত বাড়িয়ে লেডি ম্যাকবেথের একটা মূর্তি আমার দিকে এগিয়ে আসছে। এসব আর্তনাদ করে উঠে পরমুহূর্তেই বুঝতে পারলাম একটা দীর্ঘ জীবন্ত মর্মর মূর্তির ওপর জানলার রঙিন কাচের বিচিত্র আলো ছায়ার ফলেই মূর্তির গতিময়তা মায়াজাল সৃষ্টি করেছে। আবার উঠতে শুরু করলাম। আরো 26টা ধাপের মাথায় গিয়ে সিঁড়িটা শেষ হয়েছে। তারপরেই একটা বলরুমের ঝকঝকে মেঝে উজ্জ্বল দিনের আলোয় ঝলমল করছে। নাচের ফলে ক্লান্ত জুটিদের বিশ্রামের জন্য দেওয়াল বরাবর অনেক সোফা ও চেয়ার পাতা রয়েছে। ঝলমলে কাছের ঝাল লণ্ঠনে সিলিংটা প্রায় দেখাই যাচ্ছে না। লাঞ্চ। ভয়ে আমার গলা পর্যন্ত শুকিয়ে গেল। আমি হাঁফাতে লাগলাম। বুকের ভেতরে ঢিপ ঢিপ শব্দ হতে লাগলো। ঘামে সারা শরীর ভিজে গেল। লাঞ্চ তৈরি জ্যানেট, দেরি করো না। মুখ ফেরাতেই যেন দেখতে পেলাম নাচঘরের একেবারে শেষ প্রান্তে কে যেন দ্রুত পা ফেলে বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। নারীর দ্রুতগতিকে কিছুটা শান্ত করে তার পিছু নিতেই এলেনের সঙ্গে দেখা। সে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসছে। এই যে জ্যানেট, তোমাকেই খুঁজছিলাম, চলো লাঞ্চ তৈরি। জানি তোমার প্রথম ডাকও শুনতে পেয়েছি। প্রথম ডাক? কি বলছো তুমি? আমি তো এখনই ডাকলাম। না, তুমি দুবার ডাকলে, তাই তুমি এদিকে আসছিলাম। বড় সিঁড়ি দিয়ে না নেমে আমি তোমাকেই অনুসরণ করছিলাম। জেনেট, তুমি আবার ভুল দেখতে আরম্ভ করেছো। তুমি আমাকে অনুসরণ করতেই পারো না, কারণ আমি তো এই তো এলাম। আমি বাজি ধরে বলতে পারি রবি এতক্ষণে শুরু করে দিয়েছে। বাবা, একটা মানুষ এত খেতে পারে। বলে যে পথ দিয়ে এলেন এসেছিল সেই পথেই বকবক করতে করতে ফিরে চলল। ঝলসানো হরিণ মাংস আর বাগানের টাটকা সবজি দিয়ে তৈরি লাঞ্চ খুবই উপাদেয় লাগলো। যে টেবিলে বসে আমরা খেলাম তারই অন্যদিকে ডাই করা রয়েছে বিভিন্ন ধরনের খাবার। আমি জিজ্ঞেস করলাম, এত অল্প সময়ের মধ্যে তুমি এত সব রান্না করলে কেমন করে? এলেন উত্তর দিল, আমার তো 3টে উনুন আছে, 2টোতে রান্না চড়িয়ে দিই আর একটা আয়োজন সেরে ফেলি। আমার জন্য আরো 1 পেয়ালা চা ঢেলে নিয়ে এলেন বলল, চলো এটা খেয়ে একটু বাইরে বেরিয়ে আসি, তোমার একটু খোলা হাওয়ার দরকার। ঠান্ডার জন্য ভালো করে মুড়ি সুড়ি দিয়ে কিছুক্ষণ বাগানে পায়চারি করে অনেকগুলো সিঁড়ি বেয়ে বাগানের ডান দিকে নেমে গেলাম। সেখানে পাহাড়ের পাশে
তিনটে হ্রদের মতো তৈরি হয়েছে। প্রায় 100 ফুট উঁচু থেকে একটা সরু ঝর্ণা যেন হঠাৎই লাফ দিয়ে পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে আসা একটা খাঁজ কাটা ত্রিকোণ পাথরের জীবের ওপরে আছড়ে পড়েছে। আর তার ফলে ঝর্ণার ধারাটা দুভাগে ভাগ হয়ে দুটো চমৎকার ফোয়ারা সৃষ্টি করেছে। সেই অপূর্ব প্রাকৃতিক দৃশ্যটা দেখতে দেখতে হঠাৎ বললাম, আচ্ছা, এই পাথরের জীবটা কি প্রাকৃতিক নাকি কেউ ওখানে বসিয়ে দিয়েছে? কোনো জবাব পেলাম না। মুখ ফিরিয়ে দেখি এলেন আমার পাশে নেই। হঠাৎ কেমন যেন ভয় ভয় করতে লাগলো। এলেন, চিৎকার করে ডাকলাম, এলেন তুমি কোথায়? জবাব নেই, শুধু ঝর্ণার কলধ্বনি শুনতে পেলাম। আমার সারা শরীর ঠান্ডা হয়ে এলো। মনে হলো কেউ যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। ধীরে ধীরে কোনো রকমে মাথাটা ঘোরালাম, কিন্তু পাহাড়ের মুখ, গাছপালা আর ঝর্ণা ছাড়া আর কিছুই চোখে পড়ল না। ভগ্ন স্বরে ডেকে উঠলাম, হেলেন, এই যে। মুহূর্তে ঘুরে দাঁড়ালাম। দেখলাম এক থোকা নল খাগড়া হাতে নিয়ে এলেন একটা ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসছে। সকৌতুকে আমার দিকে তাকিয়ে এসে আবার বলল, এই তো আমি। এতক্ষণ তুমি কোথায় ছিলে? ও, এই ফুলগুলো নেবার জন্য ওই ঝোপের মধ্যে ঢুকেছিলাম। কিন্তু তুমি এতক্ষণ বলছো কেন? তোমাকে কতক্ষণ ধরে ডাকছি জানো? অন্তত 3 বার ডেকেছি, কোনো সাড়া পাইনি, দেখতেও পাইনি। কোথায় গেলে তাও তো বুঝতে পারিনি। আমি তো তোমার কোনো ডাকি শুনিনি। হতে পারে ঝর্ণার শব্দে চাপা পড়ে গেছিল। কিন্তু এখন তো তুমি আমার কথা শুনতে পাচ্ছ, অথচ আমরা তো এই একই জায়গায় দাঁড়িয়ে আছি। আর এখন আমি মোটেই চিৎকার করে কথা বলছি না। আরে বাবা, ঠিক আছে, উনি মাথা ঘামিয়ে লাভ নেই। হয়তো অন্যমনস্ক ছিলাম, তাই খেয়াল করি। চল, তা তুমি আমাকে ডাকছিলে কেন? এমনি। তা এবার কি ফিরে যাবে? আমার কিন্তু ঠান্ডা লাগছে। তাছাড়া ডিনারের ব্যবস্থাও তো করতে হবে। নাকি তুমি আর একটু বেড়াবে, আমি যাই? না না, আমিও তোমার সঙ্গেই যাব। এলেন গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি ভীতু মেয়ে রে বাবা। আমার সব কথাকেই ও হেসে উড়িয়ে দিচ্ছে। হঠাৎ রেগে আমি বলে উঠলাম, আমি যা দেখছি সেসব দেখলে তুমিও ভয় পেয়ে যেতে। ঠিক আছে, জেনে মাথা খারাপ করার কিছু নেই। হঠাৎ সে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করল। ঘরে পৌঁছে দুজনে নিঃশব্দে কিছুক্ষণ হাঁটলাম। দরজার কাছে এসে একটু থেমে বললাম, আই এম সরি এলেন, আমি ওইভাবে বলতে চাইনি। আসলে ব্যাপারটা হলো যে আমি এখানে আসার পর থেকে এমন অদ্ভুত কিছু শুনছি এবং দেখছি যা তোমরা কেউ বিশ্বাস করতে চাইছো না। আমি বিশ্বাস করি যে তুমি হয়তো কিছু শুনছো এবং দেখছো বলেও ভাবছো, এমনকি সেই শোনা ও দেখার ব্যাপারেও তুমি খুব নিশ্চিত। কিন্তু তোমার কল্পনার বাইরে সেসবের কোনো অস্তিত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। আর তোমার কল্পনা যে নিরঙ্কুশ সে কথা তুমিও জানো, আমিও জানি। আমি তখন কিছু না বুঝেই বলে উঠলাম, তুমি কি তাহলে মনে করো আমি সব বানিয়ে বানিয়ে বলছি, নাকি আমাকে মেন্টাল ডক্টর দেখাতে হবে? আমি সেভাবে বলতে চাইনি। চলো চলো, চা খাবে। এলেন রান্নাঘরে ঢুকলো। এক সসপ্যান কড়া চা বানিয়ে
একটা বড় কাপ আমার সামনে রেখে দেরাজ থেকে একটা ওষুধ বের করে আমার দিকে এগিয়ে দিল। তারপর বলল, এই না, এই ঘুমের ওষুধটা খেয়ে নাও, আমার মনে হয় তোমার ঘুমের দরকার। আমি বললাম, আমার ওষুধের দরকার নেই, তাও থ্যাঙ্কস। জেনেট, তোমার মনটা একটু বিক্ষিপ্ত হয়ে আছে, ঘুমের ওষুধটা খেলে মনটা শান্ত হয়ে যাবে, আর এতে তোমার শরীরেরও কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, তুমি যদি খুশি হও তো খাচ্ছি। বাকি দিনটা চুপচাপ এলেন ও রবির সঙ্গে সারাক্ষণ থাকলাম। পেট ভরে খেলাম, টিভি দেখলাম আর চুটিয়ে আড্ডা দিলাম। ভিতরে ভিতরে কিন্তু আমার মনটা থরথর করে কাঁপতেই থাকলো। সেই রাতে বেশ মনে করে সুইচ টিপে বাতিটা নেভালাম, হাতটা লেপের ভেতরে ঢুকিয়ে নিলাম। কিন্তু আবার জেগে দেখেছিলাম এলেন ঝুঁকে পড়ে বাতিটা নিভিয়ে দিল আর আমার হাতটাকে কম্বলের ভেতরে ঢুকিয়ে দিল। শেষ হলো আমাদের আজকের গল্প দি গেটস ওয়্যার লকড এর প্রথম অংশ। রচনা মোরাদ ট্রির, গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে শুভপ্রিয়া, পোস্টার ডিজাইন সুপ্রতিম, অডিও ও সাউন্ড মিক্সিং এবং সমগ্র পরিচালনায় সুপ্রতিম ও শুভপ্রিয়া। গল্পটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনাদের অমূল্য মতামত। আর রহস্যে মোড়া এইরকম গল্প আরও শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সাসপেন্স অ্যাট সামাউল। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজে। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।